আজকে আমরা পড়ব প্রাচীন বিশ্বের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, সেটি ছিল তক্ষশিলা। তক্ষশিলা বর্তমানে পাকিস্তানে অবস্থিত এবং সেখানে পড়াতেন চাণক্য, পাণিনি এবং জীবিকের মতো বিশ্ববিখ্যাত পণ্ডিতেরা। এখানে গ্রিক এবং ভারতীয় শিল্পের মিলনস্থান হিসেবে পরিচিত। তাছাড়াও গান্ধার শিল্পকলা এবং বৌদ্ধ ধর্ম এখান থেকে বেশি বেশি প্রচার হয়। 1980-তে এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে স্বীকৃতি হয়। প্রাচীন ভারতের ভাষাসমূহ। সংস্কৃত, এটি পণ্ডিত এবং অভিজাতদের ভাষা ছিল। এখানে বেদ, উপনিষদ এবং ধ্রুপদী সাহিত্যের মূল ভাষা ছিল সংস্কৃত। তারপর হচ্ছে পালি ভাষা, বৌদ্ধ ধর্মতত্ত্বের বাহন, মানে পালি ভাষায় ভগবান বুদ্ধের শিক্ষা এবং পবিত্র ত্রিপিটক এটি লেখা হয়েছে। আর প্রাকৃত হলো সাধারণ মানুষের, সাধারণ জনগণের ভাষা। যেহেতু জনসাধারণ সংস্কৃত এবং পালি ভাষা সম্পূর্ণভাবে বুঝতেন না, অতটা বুঝতেন না যতটা প্রাকৃতিক ভাষা বুঝতেন, তাই সাধারণ জনগণের কাছে বেদ, উপনিষদ, ধ্রুপদ এবং ত্রিপদ অত সহজে পৌঁছায়নি। তারপরে নেক্সট টপিক হচ্ছে ঋগ্বেদ, পৃথিবীর প্রাচীনতম জ্ঞানের ভাণ্ডার। ঋগ্বেদের টোটাল 1028টি সূক্ত বা হাইমস ছিল, ঠিক আছে, এবং 10টি মণ্ডলের মধ্যে সংকলন করা ছিল। বিশ্বের প্রাচীনতম পবিত্র ধর্মগ্রন্থ হলো যজু, সাম এবং অথর্ববেদ। এটি মূলত 1500 থেকে 1200 খ্রিস্টপূর্বাব্দে বৈদিক সাহিত্য লেখা ছিল। সেখানে প্রাচীন ভারতের যাযাবর জীবন থেকে কৃষিভিত্তিক সমাজ উত্তরণের চিত্র তুলে ধরা হয়েছে। শ্রুতি ও স্মৃতির মাধ্যমে, মানে শুনে এবং বুঝে ঋগ্বেদকে মনে রাখতে হতো। এবং অঙ্গ মহাজনপদ, যেটি বর্তমান বিহারে অবস্থিত, সেখানে ঋগ্বেদ মূলত বেশি পরিচিত ছিল। বৈদিক সমাজের চতুর্বর্ণ অবস্থা ছিল। প্রথম হচ্ছে ব্রাহ্মণ, জ্ঞান ও ধর্মচর্চা, ব্রাহ্মণদের কাজ। তারা ছিলেন শিক্ষক, পুরোহিত, যাদের কাজ ছিল শাস্ত্রের সম্বন্ধে বা ধর্মীয় বিচার সম্বন্ধে প্রচুর জ্ঞান থাকা। নেক্সট হচ্ছে ক্ষত্রিয়। ক্ষত্রিয়দের কাজ হলো সুরক্ষা ও শাসন করা, রাজ্যের রক্ষা, ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং প্রশাসনিক দায়িত্ব পালন করা ছিল তাদের মূল কাজ। তারপর হচ্ছে বৈশ্য। বৈশ্যদের কাজ হলো কৃষি, বাণিজ্য এবং পণ্য উৎপাদনের মাধ্যমে বৈদিক অর্থনীতির মূল চালিকা শক্তি, মেরুদণ্ড। তারপর হচ্ছে শূদ্র, সেবা ও শ্রম করা। শূদ্রদের কাজ ছিল এই 4 বর্ণের সেবা এবং শ্রম করা। নেক্সট হচ্ছে ভারত নামের ইতিহাস, ঋগ্বেদ থেকে সংবিধান অবধি। ঋগ্বেদ, যেটি 1500 থেকে 1200 খ্রিস্টপূর্বাব্দে লেখা হয়েছিল, সেখানে ভরত নামের উল্লেখ পাওয়া যায়। তাছাড়াও সরস্বতী নদীর পাশে ভরত নামের কিছু গোষ্ঠী ছিলেন। ঐতিহাসিক 10 রাজের যুদ্ধ উল্লেখ করা হয়েছে প্রাচীন গ্রন্থগুলিতে, যেখানে যুদ্ধে জয় হয়েছিল 10 রাজা বা ভরত গোষ্ঠী। তারপরে ওখান থেকে গোষ্ঠী থেকে অনেকগুলো জাতি উপজাতি তৈরি হতে শুরু হয়। আর আমাদের সংবিধানে ভারত নামের উল্লেখ আছে অনুচ্ছেদ 1-এ বা আর্টিকেল 1-এ। উপনিষদে আত্মার প্রকৃত স্বরূপ। আত্মা হলো অবিনশ্বর অন্তরাত্মা। এটি শরীর, মন এবং আবেগ থেকে আলাদা এবং চিরকাল অপরিবর্তিত থাকে। দ্বিতীয় হচ্ছে আত্মা ও ব্রহ্ম মূলত এক। ব্যক্তিগত আত্মা এবং মহাজাগতিক পরম সত্তা অভিন্ন। এটি অদ্বিতীয় বেদান্তের মূল কথা। আত্মোপলব্ধির মাধ্যমে আসে পরম মুক্তি। আত্মা ও ব্রহ্মের এই একত্ব উপলব্ধি করার মাধ্যমে জন্ম মৃত্যুর চক্র থেকে মোক্ষ পাওয়া যায়। সামবেদ, সুর ও সঙ্গীতের আধার। সুর ও মন্ত্রের সংকলন হয়েছে। এখানে মানে যে সঙ্গীতগুলো আছে বা সুরগুলো আছে বা মন্ত্রগুলো আছে, সেটি মেলোডিস এবং চ্যান্টসের মাধ্যমে গাওয়া হতো। ঋগ্বেদ থেকে সংগৃহীত স্রোত, এর অধিকাংশ মন্ত্র ঋগ্বেদ থেকে নেওয়া হলেও এগুলো আবৃত্তির বদলে গাওয়ার জন্য সাজানো হয়েছে। শাস্ত্রীয় সঙ্গীতের আদি উৎস, সেটি হলো সামবেদ। সোম, যজ্ঞ, উদ্গ্রাহ, পুরোহিত। যজ্ঞের সময় উদ্গ্রাহ নামক বিশেষ পুরোহিতরা সামবেদের মন্ত্রগুলো সঙ্গীতের আকারে পরিবেশ করেন। মগধের প্রথম রাজধানী, সেটি ছিল রাজগৃহ। রাজগৃহ মগধের আদি রাজধানী ছিল। বর্তমানে এটি বিহারের রাজগীর নামে পরিচিত হয়েছে। এখানে আজাতশত্রুর সময় পর্যন্ত এটি প্রধান কেন্দ্র ছিল। পরবর্তীকালে
এটি চেঞ্জ হয়ে যায়। তাছাড়া 5 পাহাড়ের মাঝখানে অবস্থিত, তাই এটা ছিল সুরক্ষিত এবং শক্তিশালী। বুদ্ধ এবং মহাবীরের এখানে অনেকগুলো অংশ আছে, যেমন এখানে প্রথম বৌদ্ধ সঙ্গীত অনুষ্ঠিত হয়েছিল এবং এটি জৈন ধর্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজগৃহ থেকে পাটলিপুত্র বাণিজ্য এবং সামরিক কৌশলগত সুবিধার জন্য পরবর্তীতে চেঞ্জ হয়ে যায় রাজধানী, বর্তমানে এটি পাটনা। মহাপদনন্দ ভারতের প্রথম সাম্রাজ্য নির্মাতা মহাপদনন্দকে বলা হয়। তিনি খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে মগধে মহাপদনন্দের উত্থান ভারতের একটি সুসংগঠিত এবং শক্তিশালী সাম্রাজ্যবাদী যুগের সূচনা হয়। নন্দ রাজবংশের প্রতিষ্ঠা খ্রিস্টপূর্ব 5 শতাব্দীতে হয়েছিল। তিনি শৈশনাগ রাজবংশকে সরিয়ে দিয়ে নিজে ক্ষমতায় বসেন এবং প্রথম সাম্রাজ্য নির্মাণ করেন। আশেপাশে যতগুলো সাম্রাজ্য ছিল তাকে একত্রিত করে বিশাল তার কাছে ছিল অনেক সেনাবাহিনী, ঠিক আছে। এবং পরবর্তীকালে মৌর্য সাম্রাজ্যের পথ প্রদর্শক হিসাবে নন্দদেরকে বলা হয়। চম্পা অঙ্গ মহাজনপদের একটি সমৃদ্ধ রাজধানী ছিল। অঙ্গ মহাজনপদের রাজধানী হিসেবে চম্পার ঐতিহাসিক ও অর্থনৈতিক গুরুত্ব কিছু তুলে ধরছি। 16টি মহাজনের পদের মধ্যে অঙ্গ ছিল শ্রেষ্ঠ। সেখানে মহাভারত এবং বৌদ্ধ গ্রন্থে অঙ্গোত্তর নিকায়ে যে 16টি মহাজনপদ আছে তার মধ্যে অন্যান্য এবং ইম্পর্টেন্ট ছিল। রাজধানী চম্পায় ভৌগোলিক অবস্থান, এটি বর্তমান বিহার এবং পশ্চিমবঙ্গের কিছু অংশ জুড়ে গঙ্গা নদীর তীরবর্তীতে অবস্থিত ছিল। প্রাচীন ভারতের প্রধান বাণিজ্য কেন্দ্র, এখানে রত্ন পাথর, সুগন্ধি এবং উন্নত মানের বস্ত্র ব্যবসার জন্য চম্পা বিশ্বজুড়ে পরিচিত এবং ধন সম্পদে পূর্ণ ছিল। মগধের উত্থান এবং অঙ্গের পতন পরবর্তীতে মগধ রাজ্য কী করে যে অঙ্গ রাজ্যকে ক্যাপচার করে নেয়, তো অঙ্গ রাজ্যটি মগধের আন্ডারে চলে আসে এবং মগধ এতে অনেক বেশি সমৃদ্ধশালী হয়ে ওঠে।